আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটি ছিল সুনির্দিষ্ট, সেটা হলো যে আমাদের গার্মেন্টস খাত এবং যে আমাদের প্রবাসী দুইটাই আমাদের একেবারে অনেক বড় একটা রেমিটেন্স আসে। তো সেই ক্ষেত্রে গার্মেন্টস শিল্পকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে বা হইতেছে আমাদের এই শিল্পটাকে ধ্বংস করার জন্য, এবং গার্মেন্টসে যারা আছে একেবারেই হতদরিদ্র যারা কাজ করে তাদের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো দফা আছে কিনা, এবং প্রবাসীরা যারা বিদেশে আছে পরিবার থেকে দূরে আছে তারা রেমিটেন্স বাংলাদেশের জন্য পাঠায়, তারা মারা গেলে দেশে আসলে তাদেরকে কোনো প্রণোদনা কিংবা তাদের পরিবারকে কোনো আর্থিক সহায়তা সহ বীমা দেওয়া যায় কিনা সে ব্যাপারে আমি সুনির্দিষ্ট প্রশ্ন করছি, অথবা এই 31 দফার সাথে গার্মেন্টস এবং প্রবাসীদের ব্যাপারে কোনো দফা আনা যায় কিনা সেটা আমার প্রশ্ন। ধন্যবাদ। ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তর আমাদের 31 দফার ভিতরে যে বুকলেটটা পেয়েছেন আপনি তার ভিতরে আছে, তবে এটা ডিটেল বিষয়টা আমি মঞ্চ থেকে অনুরোধ করছি উত্তর দেওয়ার জন্য। মঞ্চের স্থায়ী কমিটির সদস্য জনাব মোশাররফ সাহেব আছেন, ডক্টর পাভেলও আছেন, ও আমি ওখান থেকে অনুরোধ করছি। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমাদের যে 31 দফা সংস্কার প্রস্তাব আছে এর মধ্যে কিন্তু প্রবাসীদের কল্যাণে আমরা কি করব এই কথা কিন্তু এর মধ্যে আছে। যদি আপনি পড়েন তাহলে বুঝতে পারবেন। আর এই দফাগুলোর মধ্যে ইলাবোরেট সবগুলো নাই, সেজন্য কিন্তু আজকে সারা দিন আমাদের যে বিশেষজ্ঞরা ছিলেন প্রত্যেকটা দফা বিস্তারিতভাবে বলেছেন। তাই আমি মনে করি যে আপনাদের যে প্রশ্নটা অত্যন্ত যৌক্তিক, এবং এই ব্যাপারে আমরা কি করব ভবিষ্যতে সেটা কিন্তু আমাদের এই 31 দফাতে আছে। এটা একটু দয়া করে দেখে নেবেন। এখানে বিস্তারিত বলার জন্য আমি অনুরোধ করব আমাদের বিশেষজ্ঞ। আপনি যে কথাটি বলেছেন যে একজন প্রবাসীর মৃতদেহ দেশে আনার জন্য বা তার পরিবারকে সেই আর্থিক সুবিধা দেওয়ার কোনো ব্যবস্থাপনা আমাদের 31 দফাতে আছে কিনা, আপনি একটু খেয়াল করে দেখবেন যে 31 দফাতে কিন্তু সুনির্দিষ্টভাবে বলা আছে যে আমাদের প্রবাসী যারা আছেন তারা যখন দেশে ফেরেন তখন কিন্তু তারা কিন্তু প্রকৃতপক্ষে কোনো পরিকল্পিত জীবনযাপনের ধারণা থেকে আসেন না। আমাদের 31 দফাতে কিন্তু আছে যে তারা যেন দেশে ফেরার সময় এখানে কোনো শিল্প বা অন্য কোনো বিনিয়োগ করার ক্ষেত্রে তাদের একটা সুপরিকল্পিত কর্মপন্থা কিন্তু 31 দফাতে নির্দেশনা দেওয়া আছে। ফলে একটা মানুষের মৃতদেহের চাইতে জীবিত একটা মানুষ যেন বাংলাদেশে ফেরত আসার পরে একজন প্রবাসী সম্মানজনক জীবিকা নির্বাহ করতে পারেন সেই পরিকল্পনার কথা এখানে বলা আছে। আর আপনি গার্মেন্টস নিয়ে যে কথাটি বলেছেন যে গার্মেন্টস নিয়ে ষড়যন্ত্র, অবশ্যই ষড়যন্ত্র আছে, এটা আমরা মানি, কিন্তু একই সাথে এই কথা বিশ্বাস করতে হবে যে এত প্রতিকূলতার মধ্য দিয়েও কিন্তু গার্মেন্টস শিল্পটি কিন্তু টিকে আছে, এবং বাংলাদেশের জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে এই সমস্ত ছোটোখাটো প্রচারণা কিংবা ষড়যন্ত্র আমাদের এই অগ্রযাত্রাকে কখনো প্রতিহত করতে পারবে না। আমরা 20 কোটি মানুষ যদি একখানে থাকি, গার্মেন্ট শিল্পের সাথে সাথে নিশ্চয়ই আগামী দিনে আরও অনেকগুলো রপ্তানির খাত তৈরি হবে, যেটার মধ্য দিয়ে আমরা কিন্তু বাংলাদেশের রপ্তানি খাত এবং বৈদেশিক মুদ্রা আহরণের রাস্তাকে সুগম করতে পারবো। ধন্যবাদ। হাজী আমিনুর রশিদ ইয়াসিন, আহ্বায়ক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি। সামনে বস, এখন বলুক চেয়ারম্যানের সামনে। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমার বক্তব্য আমি দিয়েছিলাম আবার আপনার সামনে উপস্থাপনা করতে, সেটা হলো এই, আমাদের 27 নম্বরে যে ইয়েটা ছিল 27-এ 27 নম্বরে যেই দাবিটা ছিল কৃষির উপরে, ওইখানে আমার একটা বক্তব্য ছিল, সেটা হলো এই, এখানে চাহিদা এবং সরবরাহ এই দুটার সামঞ্জস্যতা কিভাবে করা হবে অথবা কিভাবে চেক এন্ড ব্যালেন্স করা হবে এটার ব্যাপারে একটু লেখা যায় কিনা ব্যাপারে আমি বলেছি। আমার বক্তব্যটা ছিল এমন যে আপনার মোস্ট অফ দ্য টাইম দেখা যায় আমরা কৃষক পণ্য, আমাদের এখানে দাবিতে আছে পণ্য উৎপাদন করবে এবং কৃষক তার ন্যায্য দাম পাওয়ার নিশ্চয়তা পাবে, কৃষক সার বীজ ইত্যাদি ইত্যাদি পাবে। কিন্তু মূল জিনিস হলো আমার অতীত অভিজ্ঞতায় আমরা যেটা যদি দেখি যে উৎপাদক কোনো সময় চাহিদার তুলনায় উৎপাদন অনেক বেশি বেড়ে যায়, কারণ কি পরিমাণ চাহিদা আছে এর কোনো ডাটা কৃষকের দেওয়া হয় না,
বা কৃষক কি পরিমাণ উৎপাদন করবে এটার কোনো নির্দিষ্ট ফর্মুলা অনুযায়ী কৃষক করে না, যার কারণে কিছু কিছু অনেক সময় দেখা যায় কিছু কিছু পণ্য এক্সেস প্রোডাকশন হয় এবং সেটা পচনশীল পণ্য, এগ্রিকালচার পণ্য মার্কেটে প্রাইস ফল করে, কৃষক ক্ষতিগ্রস্ত হয়। আপনি প্রশ্নটা করেন কি চান আপনি? আমি চাইতেছি যেটা যে উৎপাদনের সাথে চাহিদার যে একটা কানেকশন যেন সরকারের পক্ষ থেকে করা হয়, যে আমার টোটাল চাহিদা এত, উৎপাদকের এক্স্যাক্টলি ওই অনুযায়ী এলাকা বেশ এত লক্ষ হেক্টরে এত একর জমিতে এই ফসল বা এই সবজি উৎপাদন হলে আমার এটা ব্যালেন্স হবে, এটা এখানে আনা যায় কিনা, এটাই ছিল। ধন্যবাদ ইয়াসিন সাহেব। আসসালামু আলাইকুম। অনেকেই, আমিও জানি, অনেকেই আশেপাশে আপনারা অনেকেই জানেন যে আপনি কৃষি ব্যবসার সাথে জড়িত আছেন, যতটুকু আমি জানি, এবং আপনি অবশ্য বিদেশে এক্সপোর্ট করেন, লোকাল মার্কেটের জন্য না। এখানে একটি বিষয় আছে, আপনি খুব সঠিকভাবে বলেছেন, আমাদের দেশে প্রায় দেখা যায় পত্রপত্রিকা আমরা দেখি যে বিভিন্ন ফসল হচ্ছে, কিন্তু আবার দেখা যাচ্ছে যে কৃষক দাম পাচ্ছে না সঠিকভাবে, অথবা বাজারজাত করতে পারছে না, অথবা প্রিজার্ভ করতে পারছে না, নষ্ট হয়ে যাচ্ছে। আমরা একটি জায়গায় বলেছি যে আমরা স্পেশালাইজ বিভিন্ন জায়গায় এই জায়গাগুলোকে পয়েন্ট করে করে যেখানে এই ধরনের ফসলগুলো হচ্ছে কিন্তু ঠিকভাবে প্রিজার্ভ করার সুযোগ নেই, বলা যায় কোনো ফসলেরই অ্যাকচুয়ালি প্রিজার্ভ করার সুযোগ নেই, অধিকাংশ ফসল যেগুলো হচ্ছে প্রিজার্ভের জন্য স্পেশালাইজ কোল্ড স্টোরেজ পাওয়া যায়। আপনি যেহেতু আছেন আপনি নিশ্চয়ই জানেন এখন কন্টেনারের মধ্যেও ছোট ছোট কোল্ড স্টোরেজ করে তারা বিভিন্ন জায়গায়, জাস্ট ডাইরেক্ট সোলার সিস্টেম দিয়ে অথবা ছোট জেনারেটর দিয়ে চালানো যায়, একটা সার্টেন টেম্পারেচার ওটাতে মেইনটেইন করা যায়, ছোট ছোট কোল্ড স্টোরেজ। সো আমাদের পরিকল্পনা আছে যে এই ধরনের বিভিন্ন ফসল যেখানে হচ্ছে, যেখানে কৃষক সাথে সাথেই সেটাকে বাজারজাত করতে পারছে না, তারা যাতে প্রিজার্ভ করতে পারে বিভিন্ন জায়গায় এরকম ছোট ছোট কোল্ড স্টোরেজ স্থাপন করা এবং এটা সমবায়ের ভিত্তিতে করা, সো দ্যাট এটা তারা নিজেরাই যাতে রান করতে পারে। আরেকটি এখানে বিষয় আছে, মার্কেটে নিয়ে আসা বাজারজাত করানোর যে একটা সমস্যা আছে, মানে সঠিকভাবে পরিবহন থেকে আরম্ভ করে সঠিক সিস্টেমগুলো নাই, এই সিস্টেমগুলো আমাদের ডেভেলপ করার পরিকল্পনা আছে। আমরা যদি আমাদের বিশ্বাস যে আমরা যদি এই জিনিসগুলোকে কম বেশি ডেভেলপ করতে পারি তাহলে আপনি যে সমস্যাটা তুলে ধরলেন অনেকাংশেই সেটা সমাধান করা সম্ভব হবে। ধন্যবাদ। সুফিয়া বেগম, সভাপতি কুমিল্লা উত্তর জেলা মহিলা দল। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ প্রিয় লিডার। আজ আমি খুব আনন্দিত, এই প্রথম আমি আপনার সাথে কথা বলতে পারছি। আমি কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি, সাবেক ভাইস চেয়ারম্যান দেবিদ্বার উপজেলা পরিষদ এবং সাবেক প্রধান শিক্ষক বড়শালগড় দেশনেত্রী বেগম খালেদা জিয়া বালিকা বিদ্যালয়। এখানে পয়েন্ট আছে 26 নম্বরে সবার জন্য স্বাস্থ্য। এই নীতি বাস্তবায়নের লক্ষ্যে আমরা আপনার দেওয়া এই 31 দফা নিয়ে আমরা প্রতিটি জেলায়, উপজেলায় এবং ইউনিয়নে নারী ভোটারদেরকে নিয়ে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করব। সেই সাথে আমরা যদি এই স্বাস্থ্যসেবার জন্য গ্রামে কিছু হতদরিদ্র সুবিধা বঞ্চিত নারী ভোটার আছে, তারা নগদে সুবিধা পেতে চায়, আমরা যদি আপনাদের কাছ থেকে এবং আমরা মিলে তাদের স্বাস্থ্যসেবার জন্য কিছু চিকিৎসা এবং সাধারণ কিছু ওষুধ যদি কেন্দ্র থেকে কিছু দেওয়া হয় এবং আমরা যদি দিতে পারি তাদেরকে, তাহলে তারা স্বতঃস্ফূর্তভাবে আগামী নির্বাচনে আমাদের জন্য কাজ করবে। আমরা এত বছর আমি আন্দোলন করেছি সকল জেলা, উপজেলায়, ঢাকা কেন্দ্র, এমন কোনো আন্দোলন নাই আমি করি নাই, কাজ করেছি। কিন্তু আমি সামনে কিন্তু আমাদের কঠিন সময়, এই কঠিন আন্দোলনে আমাদেরকে জিততে হলে যারা এতদিন আমাদের সাথে ছিল তাদের সাথে আমাকে লড়তে হবে। সেই লড়ার লক্ষ্যে আমরা প্রতিটি ইউনিয়নে আমরা নারী ভোটারদেরকে নিয়ে আমরা এই প্রশিক্ষণের ব্যবস্থার মাধ্যমে কিছু সুবিধা দিতে চাই, যদি কেন্দ্র থেকে কিছু দেওয়া যায়। নেত্রী ধন্যবাদ, বসেন। আপনি যে প্রস্তাবটা দিলেন নীতিগতভাবে এটা সমর্থন করা যায় না। আপনি একজন ভোটারকে যদি আপনার পক্ষে ভোট দেওয়াতে চান, তাকে আপনার নীতি আদর্শ এগুলো দিয়ে আপনি কি করবেন, এগুলো দিয়ে আপনি তাকে কনভিন্স করে নিয়ে আসবেন। আপনি যে উপায়টা বললেন নৈতিকভাবে এটা সঠিক নয়, কাজেই আমাদের পক্ষে সম্ভব না এরকম কিছু করা। তবে এখানে আপনি একটি বিষয় আমি বলতে চাই, সেটি হচ্ছে যে আমরা বাংলাদেশের সকল মানুষের, বিশেষ করে প্রান্তিক মানুষ যারা আছেন, মফস্বল, শহর, গ্রাম, এই জায়গাগুলোতে যারা থাকেন,
এই মানুষগুলোকে অসুস্থতার হাত থেকে রক্ষা করার জন্য শহীদ জিয়ার সময়, এখানে মোশাররফ সাহেব সহ অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন, তাদের পরিষ্কার মনে আছে, শহীদ জিয়ার সময় পল্লী চিকিৎসক ছিল, এখনো আছে। সরকারের পক্ষ থেকে সেভাবে তাদেরকে প্যাট্রোনাইজ করা হয় না বা তাদেরকে সেভাবে সহযোগিতা করা হয় না, বাট এখনো অনেক জায়গায় আছে পল্লী চিকিৎসক। এই যে পল্লী চিকিৎসক একটা সিস্টেম ছিল, এটা লক্ষ্য বা উদ্দেশ্য কি ছিল? এটা লক্ষ্য বা উদ্দেশ্য ছিল যে মানুষকে ছোটখাটো অসুখ হলে মানুষকে যাতে ডাক্তারের কাছে যেতে না হয়, তারাই তাদেরকে সুস্থতা হতে সাহায্য করতেন এবং অ্যাট দ্য সেম টাইম তাদেরকে সচেতন করা। আমাদের ইচ্ছা আছে যে আমরা সুযোগ পেলে ইনশাল্লাহ বাংলাদেশে এই পল্লী চিকিৎসক এই সিস্টেমটাকে আবার আমরা চালু করব। তাদের লক্ষ্য বা উদ্দেশ্য থাকবে মানুষকে সচেতন করা যে কোন কোন কাজ করলে কি কি, যেমন হার্ট অ্যাটাক, কি কি খেলে কিভাবে লাইফস্টাইল হলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যাবে, ডায়াবেটিস কি কি খাওয়া থেকে বিরত থাকলে কিভাবে চললে ডায়াবেটিস হবে না, কিডনির সমস্যা কি কি ভাবে পানি খেলে বা কি কিভাবে কি করলে কিডনি সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে, এইরকম অনেকগুলো বিষয় থাকবে। প্রাইমারি চিকিৎসা অর্থাৎ একটা মানুষকে আমরা চেষ্টা করব যে অসুস্থতার পরিমাণ কমে যায়, যাতে আমরা যদি কম অসুস্থ মানুষ থাকে দেশে, তাহলে অল্প সংখ্যক যারা অসুস্থ হবে তাদেরকে বেটার সার্ভিস দেওয়া যাবে। এইখানে আপনি যেহেতু নারীদের বিষয়ে কথা বলেছেন, আমাদের যেটি লক্ষ্য আছে, ধরেন উদাহরণ হিসাবে বলছি, সারা বাংলাদেশে আমরা 1 লক্ষ পল্লী চিকিৎসক নিয়োগ করব। এই 1 লক্ষের মধ্যে আমাদের যেটা পরিকল্পনা, 70 থেকে 80 হাজার পল্লী চিকিৎসক হবে নারী। 70 থেকে 80 হাজার পল্লী চিকিৎসক হবে নারী। অনেকগুলো সুবিধা আছে নারী পল্লী চিকিৎসক হলে যেটা হবে, ওনারা একটা ঘরের ভিতরে যেতে পারবেন নারীরা, এবং স্বাভাবিকভাবেই বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে পৃথিবীর কম বেশি সব জায়গায় একটি পরিবারের স্বাস্থ্যের অনেক কিছু নির্ভর করে সেই পরিবারের মা বা গৃহিণীর উপরে। আমরা যদি সেই পরিবারের মা বা গৃহিণীকে সচেতন করতে পারি, তাহলে সামগ্রিকভাবে পুরো পরিবারকে আমরা সুস্থ রাখতে সক্ষম হব। আপনার অসুস্থতার ক্ষেত্রে এই বিষয়টি আছে বলার, আপনি যে প্রস্তাবটা দিয়েছেন এটি একটি অনৈতিক প্রস্তাব। আমরা কাউকে কিছু দিয়ে আমরা ভোটটা আমাদের পক্ষে আনতে চাই না। আমরা আমাদের লক্ষ্য আদর্শ তার কাছে তুলে ধরে তাকে কনভিন্স করে আমরা আমাদের পক্ষে ভোটটা আনতে চাই। ধন্যবাদ। মাননীয় চেয়ারম্যান, এখানে বোধহয় ওই কথাটিকে উনি একটু পরিবর্তিত করে বলতে পারেন যে আপনাদের নারীদের ভেতরে যদি তার যোগ্যতা থাকবে, সরকার যেহেতু অসংখ্য নারী স্বাস্থ্যকর্মী তৈরি করবেন এবং তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে মহিলাদের, ফলে আপনার সেই মহিলার যদি সেই যোগ্যতা থাকে তাহলে তিনি সেই স্বাস্থ্যকর্মী হতে পারবেন, আপনি সেই বার্তাটা দিতে পারবেন।